শালতলি। নীল পাহাড়ে ঘেরা, সবুজ বনানীতে মোড়া ছোট্ট একটা গ্রাম। পাশ দিয়ে বয়ে চলা বাতাসি নদীর পাড়ে সুমনদের বাড়ি। চাকরির ছুটিতে সুমনের আজ বাড়ি ফেরার কথা রাতের ট্রেনে। সুমনদের বাড়িতে এসে হরি চিৎকার করে বলল, কি গো বৌদি, চা হলো? আমার কপালে আজকে আর চা নেই, আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, আর তোমার চা ঠান্ডা জল হয়ে গেল। আসলে খবর শুনতে শুনতে একটু দেরি হয়ে গেল। আজ সন্ধ্যের পরে নাকি খুব ঝড় বৃষ্টি হওয়ার কথা। আর সুমন খোকাবাবুও তো আজকে রাতের ট্রেনে আসবে। খোকাবাবু যেন কোনো সমস্যায় না পড়ে। সুমনের বাবা বলে উঠল, সুমন ট্রেনে উঠে ফোন করেনি? হ্যাঁ করেছিল, ওর ট্রেনটা একটু লেটে চলছে। ও তাই নাকি? কিন্তু আমি তো একটু আগেও ফোন করলাম সুমন খোকাবাবুকে, সুইচ অফ বলছে কেন? ওর ফোনে চার্জ নেই, আমাকে বলেছিল, তাই হয়তো অফ হয়ে গেছে। ট্রেনে মোবাইল চার্জের ব্যবস্থা থাকে, চার্জ করে নেবে। আরে না, ওর সাথে করে চার্জার আনতেও ভুলে গেছে, এত বেখেয়ালে ছেলে না। এ সমস্যা আর বেশি দিন থাকবে না। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলেই হলো, তখন বৌমা সব গুছিয়ে গাছিয়ে রাখবে। হ্যাঁ, নিজে তো সারা জীবন অগোছালোই থেকে গেলি, গুছিয়ে রাখার লোক তো আর আনলি না। বলি, মরলে মুখাগ্নি করার লোকটাও তো নেই। কেন, সুমন খোকাবাবু আছে না? ওই তো আমার ছেলে। তা ঠিক, সুমন আমার ছেলে হলে কি হবে, ও তোর কোলে পিঠেই বেশি মানুষ হয়েছে। আর সুমনও তো হরি কাকা বলতে পাগল। এই নাও তোমার চা, গরম করে আনলাম। চায়ের কাপটা হাতে নিয়ে হরি বলে উঠল, আমি ভাবছি রাতের ট্রেনে যখন খোকাবাবু আসবে তখন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কি হবে? তখন যদি বুদ্ধি করে স্টেশনেই থেকে যায় তবে তো। আরে অত ভাবতে হবে না, ও যথেষ্ট বুদ্ধিমান আর সাহসী ছেলে, পরিস্থিতি বুঝে ঠিক ব্যবস্থা করে নেবে। তোমরা চিন্তা করো না, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রলয় হোক, আমি গিয়ে সুমন খোকাবাবুকে সাথে করে নিয়ে আসব। বিকেলের দিকে একটা অজানা নম্বর থেকে সুমনদের বাড়িতে ফোন এলো। সুমনের মা ফোনটা ধরতেই ওপাশ থেকে সুমনের গলা ভেসে এলো, হ্যালো মা, আমি সুমন বলছি। হ্যাঁ রে খোকা, কেমন আছিস? এটা কার ফোন নাম্বার? ভালো আছি মা, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, এটা অন্য একজনের মোবাইল থেকে ফোন করছি। দুপুরের খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ মা, করেছি, ট্রেনেই অর্ডার করেছিলাম। তোর ট্রেন এখন কত দূরে? ট্রেন অনেক লেটে চলছে, এটুকু বুঝতে পারছি শালতলি পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না। না, চিন্তা করছি না, তবে খবরে বলেছে সন্ধ্যার পরে নাকি খুব ঝড় বৃষ্টি হওয়ার কথা। তেমন কিছু হলে আমি স্টেশনেই থেকে যাব, চিন্তা করো না। ঠিক আছে, তুই সাবধানে আসিস। ঠিক আছে। রাত তখন 2:35। পাকুড়তলা স্টেশনে এসে থামলো ট্রেনটা। ঝড় বৃষ্টির কারণে প্রায় 6 ঘন্টা লেটে চলছে। পরের স্টেশনেই নামতো সুমন, কিন্তু স্টেশন থেকে কিছুটা দূরেই লাইনের উপরে এক বিশাল পাকুড় গাছ পড়ে থাকায় ট্রেন আর এগোবে না। অগত্যা বাধ্য হয়েই সুমনকে নামতে হলো। এখানে নামলেও বাড়ি পৌঁছানো যাবে, তবে বেশ খানিকটা ঘুরপথে। দিনের বেলা হলে টোটো, অটো কিছু একটা করে বাড়ি চলে যাওয়া যেত, কিন্তু এত রাতে, তাও আবার ঝড় বৃষ্টির পরে, সেটা ভাবাই যায় না। বাকি রাতটুকু কি স্টেশনেই কাটিয়ে দেবে?
নাকি পায়ে হেঁটে বাড়ির পথে রওনা দেবে। ভাবতে ভাবতে স্টেশনের বাইরে এসে দাঁড়ায় সুমন। বাইরেটা তখন অদ্ভুত রকমের শান্ত, মনোরম। আকাশের বুকে ভাঙা ভাঙা কালো মেঘ, আর তার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে পশ্চিম আকাশে ঢলে পড়া পূর্ণিমার রূপলি চাঁদ। তার স্নিগ্ধ ঠান্ডা আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। দেখে মনেই হবে না যে ঘন্টা কয়েক আগে এই প্রকৃতি ছিল রুদ্ররূপিণী, প্রলয়ঙ্করী। কি ভয়ঙ্কর ছিল তার রূপ। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকেই হাঁটা লাগালো সুমন। কিছু দূর এগিয়ে গিয়ে ডান দিকের একটা কাঁচা রাস্তা ধরল সে। তবে রাতে এ পথ কেউ মারায় না। অত্যন্ত নির্জন, জনমানবহীন একটা পথ। মাঝে বেশ খানিকটা জায়গা জুড়ে মহাকালডাঙ্গির শ্মশান ভূমি। সুমন সেসবের পরোয়া করে না। ভূত প্রেতের ভয় তার নেই, বিশ্বাসও নেই। হঠাৎ সুমনের মনে হলো কেউ হয়তো তাকে অনুসরণ করছে। তার পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। মুহূর্ত দাঁড়িয়ে পেছনে তাকালো সে। না, কেউ তো নেই। আবার এগিয়ে চলল সুমন। এবার স্পষ্টভাবে সে শুনতে পেল অজানা কারোর পায়ের শব্দ, যা তাকে অনুসরণ করেই আসছে। মুহূর্তে পেছনে ফিরে তাকালো সে। না, কেউই তো নেই। মনে মনে নিজেকে সামলে নিল সুমন। ভাবল হয়তো নিজের অজান্তেই সে ভীত হয়ে পড়েছে। ছি 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 ছি, সে এত ভীতু। কিছুটা এগোতেই আবার সেই পায়ের শব্দ। কেউ তাকে অদৃশ্যভাবে অনুসরণ করেই আসছে। না, ভুল না, স্পষ্ট শুনতে পাচ্ছে সে। কে কে আসছো আমার পেছনে পেছনে? কে তুমি? যদি সাহস থাকে সামনে এসে দাঁড়াও। কোনো সাড়া শব্দ নেই। পেছনে নির্জন ফাঁকা রাস্তা আর নিঃশব্দ নিশুতি রাতের অন্ধকারে খান খান হয়ে ছড়িয়ে পড়ল তার গলার স্বর। একটা অদ্ভুত ঘোরের মধ্যে সামনের দিকে পা বাড়াতেই একটা শক্ত কিছুর মধ্যে হোঁচট লেগে হুমড়ি খেয়ে কিছুটা দূরে ছিটকে পড়ল সুমন। ব্যর্থনাদ করে উঠল সে। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সারা শরীরে অদ্ভুত শীতল একটা শিহরণ খেলে গেল। একই সাদা কাপড়ে ঢাকা একটা ডেড বডি এখানে রাস্তার মাঝে এভাবে এলো কোত্থেকে? আর সেই ডেড বডির গায়ে পা লেগে হোঁচট খেয়ে এসে সামনে পড়ে গিয়েছে। কিন্তু এখানে এই নির্জন রাস্তায় একটা ডেড বডি কিভাবে আসতে পারে? নিজেকে সামলে নিয়ে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সুমন এগিয়ে গেল ডেড বডিটার কাছে। ভালো করে নিরীক্ষণ করে সে বুঝতে পারলো যে সেটা কোনো মরা নয়। ঝড়ের সময় গাছের একটা শুকনো ডাল ভেঙে পড়েছে, আর শ্মশানে ফেলে রাখা লোকেদের পরিত্যক্ত সাদা কাপড় উড়ে এসে আটকে গিয়েছে শুকনো ডালটার গায়ে। দেখে মনে হচ্ছে যেন সাদা কাপড়ে ঢাকা একটা ডেড বডি পড়ে আছে। সুমন আবার এগিয়ে চলল সামনের দিকে। অদ্ভুতভাবে এবার আর তাকে অনুসরণ করে আসা পায়ের শব্দটা শোনা যাচ্ছে না। দূরে পুকুরের পাড়ে একটা ছাউনির নিচে মরা পোড়ানোর চুল্লিটা জ্যোৎস্নার আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে। সামনে একটু এগোলেই রাস্তার পাশে ভূতেশ্বর মহাদেবের অনেক দিনের পুরনো একটা মন্দির। ঝোপের আড়াল থেকে একটা শেয়াল বেরিয়ে এসে রাস্তার ওপাশে চলে গেল। সুমন এগোতে থাকে। এখান থেকে তার বাড়ির দূরত্ব বেশি নয়। পা চালাতে থাকে সে। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে সুমন। সামনের ঝোপের অন্ধকারে জল জল করে জ্বলছে কয়েক জোড়া চোখ। ব্যাপারটা বুঝে উঠতে তার সময় লাগলো না। তার পথ আগলে একদল শেয়াল
ঝোপের আড়ালে আবদালে উঁকি মারছে। শেয়ালগুলো কি তাকে আক্রমণ করতে পারে? বলা যায় না। এভাবে সামনে এগিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। তার চেয়ে বরং এই ভূতেশ্বর মহাকাল মন্দিরে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। সে মন্দিরের চাতালে উঠে দাঁড়ালো। হাতের কাছে একটা লাঠি টাঠি পেলে ভালো হতো, তাহলে একটু সাহস করে সামনে এগিয়ে যাওয়া যেত। এদিক ওদিক তাকিয়ে সে কোনো কিছুই পেল না। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করাই শ্রেয়। আরে এ কি, শেয়ালগুলো এখানেও চলে এসেছে? ভয়ে মুখ শুকিয়ে গেল সুমনের। না, এতটা ঝুঁকি নিয়ে এ পথে আসাটা তার ঠিক হয়নি। বাকি রাতটুকু স্টেশনে কাটিয়ে দিলেই ভালো হতো। আরে কি আশ্চর্য! এই ঝড় বৃষ্টির রাতের শেষে একা একা মন্দিরে এসে কেড়ে তুই আহম্মক। এবার তোর ঘাড় মটকে পিন্ডি চটকে রক্ত খাবো ঢক ঢক। কিন্তু এই মন্দিরে তো কিছু করা যাবে না। ওকে কায়দা করে এই অন্ধকার জঙ্গলে টেনে নিয়ে আসতে হবে। আরে ওখানে একটা বাচ্চা মেয়ে একা একা কেন? এই মেয়ে, তুমি এখানে কার সাথে এসেছো? একা একা কেন? এই মেয়ে, ওদিকে যাচ্ছ কোথায়? শেয়ালে ধরবে কিন্তু। ওদিকে যেও না, ওদিকে যেও না। এই মেয়ে, ওদিকে যেও না। এই মেয়ে, এই মেয়ে। সুমন খোকা বাবু, সাবধান, ওদিকে যেও না, বিপদে পড়ে যাবে। তাড়াতাড়ি ফিরে এসো। আরে হরি কাকা, তুমি এখানে? তুমি এখানে কিভাবে? আমি তো গোটা রাস্তা তোমার পিছনে পিছনেই আসছি গো খোকা বাবু, সেই স্টেশন থেকে। তা তোমাকে তো স্টেশনে দেখলাম না। দেখবে কি করে? আমি তো আড়ালে থেকে তোমার পিছু নিয়েছিলাম, দেখছিলাম তুমি ঠিক কতটা সাহসী। ও তাই? আড়ালে থেকে তুমি মজা নিচ্ছিলে? তা কিছুটা বলতে পারো খোকা বাবু, তবে তোমার যাতে কোনো বিপদ না হয় সেজন্যই আমি তোমার পিছনে ছিলাম। চলো খোকা বাবু, এবার একসাথে বাড়ির দিকে রওনা হই। এই যে হাতে লাঠি নিয়েছি, শেয়াল কাছে আসতে সাহস পাবে না। হ্যাঁ কাকা, চলো। কিন্তু ওখানে ওই বাচ্চা মেয়েটা? সেসব থাক খোকা বাবু, এটা শ্মশান ভূমি কি না? অনেক আশ্চর্য ঘটনাই এখানে ঘটে থাকে। ও কোনো সাধারণ মেয়ে ছিল না। ঠিক আছে, এখন চলো তো। হ্যাঁ চলো, যেতে যেতে কথা হবে। হ্যাঁ তাই চলো। আচ্ছা হরি কাকা, তুমি কি করে জানলে যে আমি এই স্টেশনেই নামবো? আরে বাবা, ট্রেন লাইনের উপরে যে বড় একটা পাকুড় গাছ পড়ে আছে, ট্রেন সামনে এগোবে কি করে? তাই এই স্টেশনেই তোমাকে নামতে হবে, এ তো সোজা কথা। তা তো বুঝলাম, কিন্তু তুমি কি করে জানলে যে লাইনের উপরে একটা পাকুড় গাছ পড়ে আছে? অত শত জানি না বাবু, তোমার শুধু হাজারটা প্রশ্ন। আচ্ছা, ঝড়টা কখন হয়েছিল? তা রাত 10টা সাড়ে 10টার দিকে হবে। তখন তো তুমি তোমার বাড়িতেই ছিলে। হ্যাঁ। আর সেই ঝড়ের রাতে রেল লাইনের উপরে গাছ পড়ে আছে তুমি কি করে বুঝলে? ওরে বাবা, আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না খোকা বাবু। তুমি জানো তোমাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তাই আমার কেন যেন মনে হলো তুমি বিপদে আছো, তাই তোমাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি চলে এসেছি। সত্যি হরি কাকা, তুমি আমাকে এত ভালোবাসো? তা নয় তো কি, তুমি ছাড়া আমার আর কে আছে গো খোকা বাবু? তুমিই তো আমার ইহকাল পরকালের সব কাজ করবে। কি সব বলছো হরি কাকা? যা সত্যি তাই বলছি। রাতের ঝড়টা খুব ভীষণ ছিল খোকা বাবু, আমার সব কিছু তছনছ করে দিয়ে গেছে। তোমার তো কাঁচা বাড়ি,
তোমার বাড়িঘর সব ঠিক আছে তো হরি কাকা? খোকা বাবু, আকাশে ভোরের আলো ফুটে উঠেছে, আর ভয় নেই। তুমি এখন তোমার বাড়ির দিকে এগিয়ে যাও। আমি আমার বাড়িতে চললাম, পরে আমার বাড়িতে এসো। হ্যাঁ হরি কাকা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি তো শেয়ালের ভয়ে আর এগোতেই পারতাম না। ঠিক আছে খোকা বাবু, আমি আসি তাহলে। তুমি ভালো থেকো। আরে সুমন, তুই কি বাড়ি যাচ্ছিস? তোদের বাড়ির সবাই তো তোর হরিকাকার বাড়িতে গেছে, আমিও ওখানেই যাচ্ছি। কেন, কি হয়েছে? সবাই হরি কাকার বাড়িতে কেন? তুইও চল, ওখানে গেলেই সব বুঝতে পারবি। এই তো খোকা চলে এসেছে। দেখ, রাতের ঝড়ে তোর হরিকাকার কি সর্বনাশটাই না হয়ে গেল। ইস, গাছটা এমন ভাবে পড়েছে, ঘরটা তো পুরো গুঁড়ো হয়ে গেছে। তবু ভালো, হরি কাকার কিছু হয়নি। তোর হরি কাকাও আর নেই। ঘর চাপা পড়ে তোর হরিকাকা মারা গেছে। বডি এখন হসপিটালের মর্গে আছে। কি সব উল্টোপাল্টা বলছো তোমরা? হরি কাকাই তো আমাকে স্টেশন থেকে সাথে করে নিয়ে এলো। মানে? মানে? এই একটু আগেই হরি কাকা আমাকে আমার বাড়ির কাছে ছেড়ে দিয়ে নিজের বাড়ির রাস্তা ধরলো। হরি কাকা, হরি কাকা, হরি কাকা, তুমি কোথায় গেলে? হরি কাকা। সুমন, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি নিজে হাতে ওই ভাঙা ঘর থেকে হরিকাকার বডি বের করেছি। তাহলে আমার সাথে সারা রাস্তা কথা বলতে বলতে যে হরি কাকা আসলো, সে কে? পোস্টমর্টেমের পরে দুপুরে অ্যাম্বুলেন্সে করে হরিকাকার বাড়িতে তার বডি এলো। সুমন বিস্ময়ে হতবাক হয়ে শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতেই পারছে না। শ্মশানে হরিকাকার চিতায় আগুন দিয়ে দূরে দাঁড়িয়ে সুমন দেখছে কিভাবে আগুনের লেলিহান শিখায় ধীরে ধীরে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে দেহের শেষ চিহ্নটুকু। সুমন খোকা বাবু,